হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অবাক হওয়ার কিছু নেই, হয়তো দেখতে পাচ্ছ এটা একটা অ্যানিমে বা কার্টুন টাইপ, তবে এইটার যে কাহিনী ভাই, ট্রাস্ট মি ইউ আর গোনা লাভ দিস। এবং এটা দক্ষিণ কোরিয়ার অন্যতম ডার্ক একটা অ্যানিমে, এবং এই অ্যানিমে থেকেই কিন্তু সাবস্ট্যান্স নামে একটা সিনেমা তৈরি করা হয়েছে হলিউডে গত বছর। তো এই অ্যানিমের যে তোমার প্লট, এই অ্যানিমের যে কাহিনী, এটা এত ডার্ক যে তুমি পুরো কাহিনী দেখার পরে বলবে যে আমরা অ্যানিমেকে যে কার্টুন বলি সেটার মধ্যে এত ভয়ঙ্কর স্টোরি থাকতে পারে। মানে এই জিনিসটা মোটো বাচ্চাদের জন্য না আর কি। তো যাই হোক, আমার উপর আস্থা রাখো, তুমি তোমার লাইফে অন্যরকম একটা কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছো। তবে একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। তুমি কাইন্ডলি স্কিপ করে মূল ভিডিওতে আসো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো যাই হোক, গল্প শুরু করার আগে চলো আমরা এই সিনেমার কয়েকটা প্রধান চরিত্র সম্পর্কে জানি। তো এই সিনেমার প্রধান চরিত্র হচ্ছে ইয়েজি, মানে বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকে তার অনেক গুণ ছিল, মানে সব ধরনের পড়ালেখা ভালো ছিল, পারফরমেন্স ভালো করতে পারতো, তবে দেখতে সুন্দর ছিল না। মানে মেয়ে মানুষদের যেরকম একটা সৌন্দর্য থাকা উচিত চেহারাতে, ওই জিনিসগুলোর মধ্যে ছিল না। যে কারণে বছরের পর বছর ওর মানসিকভাবে অবহেলায় বড় হতে হতে, মানে লজ্জা পেতে পেতে ও আবল তাবল হয়ে যায়, অনিয়ন্ত্রিত খাবার খায়, বাইরে বেরোয় না, মানে অন্যরকম করতে করতে এই যে এইরকম মোটা ব্যাসাইজ হয়ে গিয়েছে, আরো ব্যাসাইজ হয়ে গিয়েছে। আর এর ফলে যেটা হয়েছে, মানুষ প্রতিদিন ওকে খোঁচা দেয়, এড়িয়ে চলে, ওর সাথে কেউ বন্ধু হতে চায় না, ওকে কথা শুনতে হয়, বডি নিয়ে বাজে মন্তব্য শুনতে হয়। তবে এত কিছুর মধ্যেও ইয়েজির মধ্যে একটা আসল সৌন্দর্য ছিল, সেটা হলো তার চোখের রং ছিল বেগুনি এবং খয়েরি রঙের সংমিশ্রণ, যেটা পৃথিবীতে খুবই রেয়ার। বাট মানুষ ওর দিকে তাকালে ওর মোটা দেহটাই দেখতো, ব্যাসাইজ চেহারাটাই দেখতো, ওর চোখ দিকে কেউ তাকাতো না। তো যাই হোক, ইয়েজি পেশায় একজন মেকআপ আর্টিস্ট, আর সে একটা টিভি ব্রডকাস্টিং শোতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে, যেখানে সেলিব্রিটি টক শো, বিভিন্ন বিউটি প্রোডাক্ট রিভিউ বা বিভিন্ন ধরনের লাইভ ফ্যাশন শো হয়ে থাকে। আর এখানে আরো কয়েকজন মুখ্য চরিত্র রয়েছে, যেমন সুন্দরী সুপার মডেল মিরি, হ্যান্ডসাম সুপার মডেল জিহন, তারাও এই কোম্পানিতে মডেল হিসেবে কাজ করে। এছাড়াও ইয়েজির সহকর্মী রয়েছে আর ম্যানেজার রয়েছে, তবে তারা অতটা গুরুত্বপূর্ণ নয়। তো এবার চলো আমরা মূল সিনেমাতে যাই। তো বরাবরের মতো ইয়েজির যেমন দিন কাটে, আজকের দিনটাও সাধারণ দিনের মতোই। ইয়েজি অফিসে বসে তার দুই সহকর্মীর সাথে গল্প করছে, আর তারা এখানে মূলত ওই সুন্দরী যে মডেল রয়েছে ওই মিরিকে নিয়ে হাসাহাসি করছিল। এবং মিরি বর্তমানে ওদের স্টুডিওর টপ মডেল, আর সুন্দরী আর সফল নারী হতে সে খুবই অহংকারী নারী, সে যাকে যাইছে তাই বলে দেয়, আর এখানে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই, আর একজন সুপার মডেল হিসেবে অনেক ভালো প্রভাবশালীও সে। তো এসব জিনিস নিয়ে মূলত তারা গল্প করছিল যে ওর ভিতর কোনো ক্যারেক্টারই নেই। তো এরই কথার মাঝে মিরি চলে আসে, আর আজকে মিরির দিনটি ভালো যায়নি। অ্যাকচুয়ালি অনেক সুন্দরী মেয়ে যারা হয়, তারা দেখবে মুখ সবসময় মনে করো বিলাইয়ের পুটকির মতো করে রাখে, বেশি সুন্দরী মেয়ে যারা। তো মিরিও সেই টাইপ, ওর কখনোই ভালো লাগে না আশেপাশে মানুষদের খুঁটা না দিলে, কষ্ট না দিলে ওর ভালো লাগে না। তো সবাই এখন মিরিকে ঠান্ডা করার চেষ্টা করছে, তবে মিরি তার নিজের কাজে করতে থাকে, সে একটু একটু করে সবাইকে অপমান করতে থাকে। এবং এরপর যখন ইয়েজির দিকে আসে, ইয়েজিকে অনেক অপমান করে, এবং মিরি পার্সোনালি ইয়েজিকে অনেক বেশি ঘৃণা করে যে ও এত ব্যাসাইজ কেন, এত মোটা কেন। এবং মিরি লাগাতার ইয়েজির উপর মুখ চালাতে থাকে, আর ইয়েজি অসহায় হয়ে মিরির কথা শুনতে থাকে, কারণ ও তো একটা জাস্ট মেকআপ আর্টিস্ট, ও আর কি বলবে। আর কিছুক্ষণ পরেই সেখানে জিহুন নামে একজন আসে, আর সে ওই স্টুডিওতে মডেল হিসেবে যুক্ত হয়েছে। আজকে তার প্রথম দিন। তো সে সেই স্টুডিওর সবার সাথে পরিচিত হয়ে নিজেকে পরিচয় করায়। আর তারপর এখানে জিহুন প্রথমবারের মতো ইয়েজির চোখের রং দেখতে পায়, এবং জিহুন অজান্তে ইয়েজিকে বলে ওঠে, তোমার চোখগুলো তো অনেক সুন্দর আর মায়াবী, এত সুন্দর চোখ এর আগে আমি কখনোই দেখিনি। তো জিহুনের মতো এত সুদর্শন পুরুষের মুখে এরকম প্রশংসা শুনে ইয়েজি তো মনে করে আকাশ থেকে পড়ে যায়। তবে ইয়েজির এই কথাগুলো ভালো লাগলেও ওই সুন্দরী নায়িকা মিরির কাছে এই কথা মোটেও ভালো লাগেনি, আর ভালো লাগার তো কথাই না, কারণ ও সামনে থাকা সত্ত্বেও জিহুনের মতো এরকম একটা ব্যাসাইজ মোটকা মেয়েকে প্রশংসা করলো। তো এই জন্য মিরির রাগে ইয়েজি
ইয়েজির দিকে আরো জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে এবং সবাইকে ওখান থেকে বের করে দেয়। তো এই সবকিছুতে ইয়েজির মন খারাপ হয়ে গেলে সে একটা কোনায় বসে কান্না করছিল। তবে এরকম পরিস্থিতি তার জন্য নতুন কিছু নয়, প্রায়ই তার সাথে এরকম ঘটে। তো সে মন খারাপ করে বসেছিল আর তখনই এখানে জিহুন আসে সান্ত্বনা দিতে। আর শুধু সান্ত্বনা দিতে নয়, আজকে আবার স্টুডিওতে একটা বিজ্ঞাপনের কাজ হবে আর সে যেহেতু বিজ্ঞাপনের মডেল, তো এর জন্য তাকে মেকআপ করাতে হবে। তো ইয়েজি তখন তৈরি হয়ে যায় তাকে মেকআপ করানোর জন্য। তবে জিহুন এখানে সান্ত্বনা দিয়ে বলে, এই শোনো, আমাকে ভেতরে যেতে হবে না, ওই মিরির ওখানে যেতে হবে না, তুমি এখানে আমার মেকআপ করতে পারো। আমি জানি তোমার মনের অবস্থা ভালো নয়, তোমার একা সময় কাটানো উচিত। আমি চাই না তুমি আমার জন্য আবার খারাপ পরিস্থিতিতে পড়ো বা ওই মিরির সামনে যেতে হয়। তো ইয়েজি জিহুনের এরকম উদারতায় মুগ্ধ হয়ে যায় এবং এই প্রথম তাকে হাতির মতো নয় বা ব্যাসাইজ মানুষ হিসেবে নয়, বরং সত্যিকার একটা মেয়ে হিসেবে দেখছে। তো এরপর ইয়েজি মেকআপ করতে শুরু করলে তারা দুজন নিজেদের মধ্যে অনেক কথা বলে আর এরপর তাদের শুটিং এর সময় হয়ে আসে। আর এই বিজ্ঞাপনটা ছিল হচ্ছে ফিজিক্যাল ফিটনেস নিয়ে, যেখানে মিরি আর জিহুন তাদের আকর্ষণীয় শারীরিক দেহ প্রদর্শন করবে আর একজন মোটা ব্যক্তির সাথে তাদের দেহ তুলনা করবে আর তারপর কোন ওষুধ খেলে কাবু হবে সেই ধরনের আর কি বা প্রসেসটা দেখাবে। তো সমস্যা হলো কি, যে মোটা ব্যক্তি সেখানে উপস্থিত থাকার কথা সে আসেনি। তো এই জন্য স্টুডিওর লোকজন করে কি, ইয়েজিকেই সেই মোটা লোকের জায়গায় বসিয়ে দেয়। মানে বুঝতে পারছি ইয়েজির অবস্থাটা কি। তো এরপর ইয়েজি যখন কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন সে জিহুনকে খেয়াল করে আর সে খেয়াল করে ওই সুন্দরী মডেল মিরির সাথে জিহুন কোথায় যেন হাসি মুখে যাচ্ছে। তো এটা দেখে ইয়েজির হিংসা হয়, কারণ ইয়েজি ভেবেছিল জিহুন হয়তো বাকি ছেলেদের মতো নয়, ও হয়তো মানুষের মন বুঝবে, সৌন্দর্য পেছনে দৌড়াবে না। কিন্তু ও ভুল ছিল, বাকি ছেলেদের মতোই জিহুনের সৌন্দর্যের পেছনে দৌড়ায়। ব্যাপারটা খুবই বাস্তব, সৌন্দর্য আর টাকা ছাড়া মানুষের কোনো ভ্যালু আছে নাকি। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা ইয়েজির কিছু অস্বস্তিকর মুহূর্ত দেখতে পাই। যেমন ইয়েজি যখন রাস্তা দিয়ে যায় সবাই তার দিকে আর চোখে তাকায়। আবার ইয়েজি যখন সুপার মার্কেটে গিয়ে দরকারের চেয়ে বেশি খাবার ক্রয় করে, এটা দেখে দোকানের মালিক অবাক হয়ে যায় যে এত খাবার একজন মানুষ খাবে। তো তখন ইয়েজি ফোনে এমন একটা ভাব করে, মানে অভিনয় করে যে ও অন্য কারোর জন্য খাবারগুলো ক্রয় করছে। বাট তখনই আল্লাহর কি কাম, ওর ফোনে কল বেজে ওঠে, যে কারণে ওকে আবারও লজ্জিত হতে হয়। এমনকি ওর বাড়ির সিকিউরিটি গার্ড ওর সাথে খারাপ ব্যবহার করে। সবচেয়ে আরো বড় কষ্ট, ওর বাবা মা ওর সাথে খুব একটা ভালো ব্যবহার করে না এবং ওর মা ওকে সবসময় বলে অতিরিক্ত এত খাবার খাস না, নিজের শরীরের যত্ন নেই, কেমন সাইজ হচ্ছে দেখছিস। কিন্তু ইয়েজি তার মায়ের সাথে ঝগড়া করে রুমে চলে যায়, মানে সারা দিন বাইরে থেকে কষ্ট পেয়ে আসে আর বাড়ি এসে মনে করো ওই কষ্ট বাপ মায়ের উপর দিয়ে দেয়। হয়তো ব্যাপারটা রিলেট করতে পারছো, কিন্তু সমস্যা এখানে শেষ হয় না। ওই দিন আসলে ইয়েজির ভাগ্য মোটেও ভালো ছিল না, কারণ আজকে যখন শুটিং চলছিল ও দুপুরে যখন খাচ্ছিল এটা কেউ ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তো ওইটা মনে করো সোশ্যাল মিডিয়াতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও নিয়ে কেউ খারাপ খারাপ ছবি পোস্ট করেছে, কেউ মিম বানিয়েছে, কেউ রোস্ট করেছে, মনে করো ও পুরো ভাইরাল হয়ে গিয়েছে। আর এই অবস্থা যখন ইয়েজি দেখতে পায় ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তো এভাবে 1 মাস পার হয়ে যায়, ইয়েজি চাকরি ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই দিন ভিডিও আর ছবি ভাইরাল হয়ে যাওয়ার কারণে ও আর বাড়ি থেকে বের হয় না, এমনকি বিভিন্ন টিভি চ্যানেল থেকে সাংবাদিকরা ওকে খুঁজে বেড়াচ্ছে। মানে পুরো দেশেও টিটকারি মার্কা সেলিব্রিটি হয়ে গিয়েছে। বাংলাদেশেও তো মাঝে মাঝে এরকম হয় অনেক কিছু, বুঝতে পারছো হয়তো ব্যাপারটা। এমনকি কয়েকজন তোর বাড়িতেও চলে এসেছে এবং তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম উদ্দেশ্য। কেউ এসেছে সত্যতা যাচাই করার জন্য, কেউ এসেছে ওকে দিয়ে মার্কেটিং করানোর জন্য, কেউ এসেছে রহস্য খুঁজে বের করার জন্য, কেউ এসেছে ওর জীবন নিয়ে গল্প বানানোর জন্য। তো এই সব কিছুর জন্য ইয়েজির বাবা মা অনেক বিরক্ত হয়ে গিয়েছে আর ইয়েজির মানসিক অবস্থা ভালো না, সে সারাদিন ঘরেই বন্দী হয়ে থাকে। তো এমন একদিন সে যখন তার ঘরে বসে সময় কাটাচ্ছিল তখন একটা রহস্যময় ঘটনা ঘটে। ওর ফোনে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল একটা বিউটি ওয়াটারের বক্স খুব শীঘ্রই তোমার বাড়িতে পাঠানো হবে। তো ইয়েজি প্রথমে মনে করে এটা হয়তো ভুল মেসেজ, তবে না, কিছুক্ষণ পরে ওর বাড়িতে একটা বক্স চলে আসে, পার্সেল আসে। আর বক্সের ভেতরে 2টি বিউটি ওয়াটারের বোতল ছিল আর একটা পেন ড্রাইভ ছিল, যেখানে এই ওয়াটারটা কিভাবে ব্যবহার করতে হয় সেটার একটা দিক নির্দেশনার ভিডিও ছিল। তো ইয়েজি তো ভিডিও দেখে বিশ্বাসই করতে পারছে না, টিউটোরিয়ালের ভিডিও দেখে এটা সত্যি কাজ করবে কিনা, এটা কি সম্ভব নাকি। তবে ভিডিও দেখে সে অবাকই হয় এবং ওই পণ্যটা একরকম অবিশ্বাস নিয়ে ব্যবহার করা শুরু করে। তবে সে সত্যি সত্যি অবাক হয়ে যায় যখন ওটা কাজ করে। আর রূপ পরিবর্তন করে যখন মা বাবার সামনে চলে আসে, ওর মা বাবা তো ইয়েজির এই নতুন চেহারা দেখে অবাক হয়ে যায়। তো এখানে ইয়েজি তার চেহারা পরিবর্তন করতে পারলেও শরীরটা কিন্তু পরিবর্তন করতে পারেনি। আসলে এই 2 বোতল তো তার পুরো শরীরের জন্য যথেষ্ট ছিল না, মানে সৌন্দর্য আনতে। আর এই জন্য ও অজানা যে নাম্বার থেকে মেসেজটা পেয়েছিল সেখান থেকে নাম্বার এবং ঠিকানা জোগাড় করে এবং আরো বিউটি ওয়াটার কিনতে চলে যায়। আর সেখানে গিয়ে ইয়েজির সাথে সেই মেয়ের দেখা হয় যাকে সে ভিডিওতে ওই টিউটোরিয়াল বানাতে দেখেছিল। তো এখানে এই সিনেমাতে মেয়েটার নাম বলা হয়নি, তবে সেই বিউটি ওয়াটারের বিক্রেতা এবং মডেল। তো যাই হোক, এই মেয়েটাই তো পাঠিয়েছিল সেই বিউটি ওয়াটার আর সেই ইয়েজিকে ওই ভাইরাল থেকেই খুঁজে পেয়েছিল। আর তার টার্গেটটা হচ্ছে ইয়েজির মাধ্যমে সে তার পণ্যের প্রচার প্রসার করতে চায়। আর এ কারণে ইয়েজি সবচেয়ে পারফেক্ট, কারণ ইয়েজির মতো একটা ব্যাসাইজ মেয়েকে যদি অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায় তাহলে পুরো দুনিয়াতে হিউজ সেল হবে, বড় বড় ধনী ধনী তারকারা ওদের কাস্টমার হবে। আর তাই তাদের পণ্য আর ব্যবসার প্রচারের জন্য ইয়েজিকে সে ব্যবহার করতে চায়। তবে এই পানিগুলোর দাম খুবই বেশি, অনেক ব্যয়বহুল, কিন্তু তারপরও সে ইয়েজিকে বলে তোমাকে আমি অর্ধেক দামে দেবো। তো ইয়েজির কাছে আর কোনো উপায় নেই, সে তার চেহারা পরিবর্তন করেছে, শরীরটাও পরিবর্তন করা দরকার। তো পরের দিন ইয়েজি তার বাবা মাকে এই বিষয়ে জানায়। তো যদিও ওকে অর্ধেক খরচে দিয়েছে, তবুও ওদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই টাকাই তো অনেক। তো তারা চিন্তিত হয়ে পড়ে যে এত পরিমাণ টাকা তারা কই থেকে দেবে, তো না করে দেয়। যে কারণে ইয়েজির মাথা
খারাপ হয়ে যায়, সে আত্মহত্যা করার হুমকি দেয় এবং এভাবেই বাবা মায়ের কাছ থেকে টাকা আদায় করে নেয়। আর তারপর সে ওই মহিলার কাছে চলে যায় আর ওই মহিলা টাকা পেয়ে তার কাজ শুরু করে এবং ইএজির পরিবর্তনের প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয়। তো পরের দিন সকালে ইএজির মা বাড়িতে ফিরলে ইএজিকে দেখে তো চমকে যায় যে এটা তো ইএজি নয়, যেন অন্য কেউ। তো এই পরিবর্তন দেখে সবাই মুখের ভাষা হারিয়ে ফেলে। আর ইএজি কিন্তু এখন অনেক সুন্দরী আর সে কোনো অংশে কমও নয়, মানে সে কোনো অংশে কারো চেয়ে কম নয়। তো ইএজি আবারও তার মায়ের কাছে টাকা চায়, কারণ এখন সে সুন্দরী হয়েছে, তার নতুন পোশাক কিনতে হবে। পুরোনো পোশাকের কোনো জামা এখন আর তার গায়ে লাগে না, মানে স্লিম হয়ে গিয়েছে। তো ইএজি যায় শপিং করতে আর সেখানে আজকে প্রথমবারের মতো সে নিজেকে মূল্যবান হওয়ার অনুভূতি বুঝতে পারে। এতদিন তাকে কেউ দেখতেই পারতো না, মানে নর্মালিও নিত না, একটু টিটকারির চোখে তাকাতো, কিন্তু আজকে রাস্তাঘাটে সে যখন চলেছে সে অন্য ধরনের একটা ভাইব, অন্য ধরনের একটা মজা পেয়েছে। সিরিয়াসলি সত্যি একটা কথা, হয়তো আমরা নায়ক নায়িকা হব না, কিন্তু সুন্দর চেহারা, ফিটনেস এই জিনিসটা আসলে খুব দরকারি কনফিডেন্সলি লাইফে চলার জন্য। এটা খুব হার্ডেস্ট ট্রুথ। তো যাই হোক, এমনকি সিকিউরিটি গার্ডও ইএজির দিক থেকে চোখ সরাতে পারে না। আর এই সব কিছু ইএজি অনেক উপভোগ করে। আর এতদিনের অবহেলায় থাকা মেয়েটি মনে করে যে সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছে। তো এরপর ইএজি তার প্রয়োজনীয় পোশাক কিনে নেয় আর স্কিন কেয়ার এবং ফেসিয়াল করে। আর সে মূলত তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে যা যা করা দরকার সব করা শুরু করে, কিন্তু এতে মারাত্মক খরচ হয়ে যায়, যে কারণে ওর বাবা মা ওর উপর চিৎকার করে। কিন্তু ইএজি তাদেরকে শান্ত হতে বলে এবং বলে টেনশন করো না, উজ্জ্বল সময় আসছে। তো যাই হোক, ইএজি এরপর তার নাম পরিবর্তন করে এবং মডেলিং জগতের লোকদের সাথে যোগাযোগ করতে থাকে। আর যেখানে সে তার নিজের সুবিধা মতো কাজ পেতে চায়। আর এখানে একটা ব্যাপার হলো, যেহেতু ওই লাইনে অলরেডি ছিল, ও কিন্তু ওই জগতের সবাইকে কম বেশি চেনে, কিন্তু তারা তো ইএজিকে চেনে না। তো এর জন্য তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে, তারপর তাদের সাথে ইন্টারভিউতে কি বলতে হবে, তাদের মনে কি চলছে, এগুলো ইএজি খুব সহজে ধরতে পারে। তো এরপর ইএজি এদের মধ্যে সবচেয়ে সুবিধাজনক একজন লোককে খুঁজে পায় আর ওই লোকটি ইএজিকে একটা পুল পার্টিতে দাওয়াত দেয়, কারণ সেখানে মিডিয়া জগতের বেশ কিছু মানুষ উপস্থিত থাকবে আর সেখানে গিয়ে ইএজি হয়তো তার পছন্দ মতো কাজ পেয়ে যাবে। তো এরপর ইএজি সেখানে যায়, তবে সেখানে সে ওই যে পূর্বের মডেল মিরিকে দেখে ওর মেজাজ একদম খারাপ হয়ে যায় আর তারপর সে ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু সে যে ব্যর্থ হয়ে যায় তা কিন্তু নয়, শেষ মুহূর্তে এসে ও যে স্টুডিওতে চাকরি করতো সেই স্টুডিওর ম্যানেজার ওর কাছে চলে আসে আর সে ইএজিকে নিজের কার্ড দিয়ে ওদের সাথে যোগাযোগ করতে বলে এবং বলে ইএজিকে তাদের মডেল হিসেবে নিতে চায়। তো এরপর বাড়িতে ফিরে ইএজি নিজের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সে চিন্তা করছে ওই পুরোনো স্টুডিওতে ফিরে যাবে কি যাবে না। বাট তখনই ওর কাছে মনে হয় ওজন একটু বেড়ে গিয়েছে। আর এর কারণটা হচ্ছে কিছুদিন ধরেও কিন্তু অনেক বেশি খাচ্ছে। ব্যাপারটা বুঝো, ওর বাইরের রূপ পরিবর্তন হয়ে গিয়েছে, স্লিম হয়ে গিয়েছে, কিন্তু ওর অভ্যাস তো পরিবর্তন হয়নি। ও তো প্রচুর খাওয়া খাচ্ছে, সে আগের মতোই মোটা ইএজির মতোই। তো ইএজি চিন্তায় পড়ে যায় এবং ও হ্যালুসিনেশন করতে থাকে, মানে ওই যে মানে আবল তাবল আগের মতো দেখতে থাকে যে আমি মোটা হয়ে যাচ্ছি, আমার এই সৌন্দর্য তো বেশি দিন থাকবে না। তো এই সব কিছুতেও মানসিকভাবে ভেঙে পড়ে এবং ও চিন্তা করে আমি আগের জীবনে আর যেতে পারবো না, আমি আর কষ্ট সহ্য করতে পারবো না। তো এই জন্য সে আবার বিউটি ওয়াটারের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করতে যায়। বাট ওর মা ওকে বোঝায় তুই তো অলরেডি সুন্দর হয়ে গিয়েছিস, তুই এখন খাওয়া দাওয়া কমিয়ে ব্যায়ামের মাধ্যমে নিজেকে ঠিক রাখ। বিষয়টা বুঝছো, এই যে বিউটি ওয়াটার দিয়ে সৌন্দর্য পেয়েছে এটা মোটামুটি পার্মানেন্টই। হ্যাঁ, তো এখনো যদি ব্যায়াম করে বা খাওয়া দাওয়া কম খায় তাহলে মনে করো এমনিতেই ঠিক থাকবে। তবে ইএজি কোনো কথার গুরুত্ব দেয় না, ওর দ্রুত ফলাফল লাগবে, ও আরো সুন্দর হবে। আর এরপর থেকে ওর মা আর কিছু বলতে পারে না, কিন্তু সে তার মেয়ের মধ্যে একটা আসক্তি খেয়াল করেছে, যে সৌন্দর্যের প্রতি আসক্তি, এবং মেয়ের জেদের সামনে তার কিছু করার নেই। তো যাই হোক, এই পানি ইউজ করার আবার একটা নিয়ম রয়েছে, তুমি বাথটাবে এই পানি দিয়ে যদি সও, এই পানির ভেতরে কোনোভাবেই 30 মিনিটের বেশি থাকা যাবে না, তাহলে কিন্তু চামড়া খুলে পড়বে। তো মোবাইলে করে কি 30 মিনিটের টাইম সেট করে বাথটাবের পানিতে শুয়ে পড়ে। আর এখানে আর সবচেয়ে বড় ভুলটা হয়, ইএজি ভুল করে কিছুক্ষণের মধ্যে সেখানে ঘুমিয়ে পড়ে আর এদিকে ফোনের চার্জও শেষ হয়ে যায়, 30 মিনিটের অনেক বেশি হয়ে যায়। আর যা হওয়ার তাই হয়, ওর পুরো শরীরের চামড়া গলে যায়। আর এরপরও যখন জাগনো হয় চিৎকার দেয়, মেয়ের চিৎকার শুনে ইএজির বাবা মা ভেতরে আসে এবং দেখতে পাওয়ার অবস্থা তো খুব খারাপ। তো তারা দিশেহারা হয়ে যায়, কি করবে, মেয়েকে তো এই অবস্থায় হসপিটালেও নিতে পারবে না, বলতেও পারবে না যে এরকম করে এটা হয়েছে। তাছাড়া লোক লজ্জার ভয় রয়েছে, সামাজিক লজ্জার ভয় রয়েছে, এবং ভুল করে যদি সংবাদ মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে তাহলে তো একেবারে শেষ। তো তারা দুজনে কোনো উপায় না পেয়ে মেয়ের কথা মতো ওই বিউটি ওয়াটার নিজেরা ব্যবহার করে নিজেদের চামড়া খুলে মেয়েকে দিয়ে দেয়। আর এই বিউটি ওয়াটারটা হচ্ছে এমন একটা জিনিস যে চামড়ায় পড়বে ওটা মাটির মতো হয়ে যায়, মানে বুঝতেই পারছো এটা তো একটা এনিমে, ডার্ক এনিমে, মানে প্রতীকী এনিমে। তবে বাবা মা চামড়া খুলে ইএজিকে জাস্ট জীবিত করতে পেরেছে, কিন্তু চেহারা খুবই খারাপ, মানে চেহারা বলে কিছু নাই। তো তখন ইএজি যখন এই অবস্থা দেখো তো পাগল হয়ে যায় আর সে আবার ওই মহিলার কাছে চলে আসে। তবে এইবার ইএজির যে অবস্থা, এই পরিবর্তন করে দিতে মহিলা অনেক বেশি টাকা দাবি করে। তবে ইএজির কাছে এত টাকা ছিল না, আর এ কারণে মহিলা ইএজিকে পরিবর্তন করাও রাজি হয় না, কারণ টাকা দিয়ে সবকিছু, মানে মহিলার প্ল্যান হচ্ছে এটা একটা আন্ডারওয়ার্ল্ড ব্যবসা। মনে করো ইএজিকে পরিবর্তন করবে ওর ছবি দিয়ে, ওই পার্সোনালি মনে করো যে কাস্টমার খুঁজবে, ধনী ধনী কাস্টমার, পুরো দুনিয়াতে দরকার নেই তো কাস্টমার, ধনী ধনী কাস্টমার ধরবে, ওদের টাকা দরকার। তো ইএজি তখন অনেক অনুরোধ করে, বাট মহিলাটি বলে তুমি যদি কুকুরের মতো আমার পা চেটে দাও তাহলে আমি তোমার এই কাজ করবো। তো ইএজি তখন তাই করতে রাজি হয়ে যায়। আর ইএজির এমন অবস্থা দেখে মহিলাটির দয়া হয় এবং ইএজির রূপ আবার পরিবর্তন করে দেয়। তবে সম্পূর্ণ পরিবর্তন সে করেনি বা করতে পারেনি, শুধুমাত্র ইএজির হাত আর মুখ পরিবর্তন করে দিয়েছিল। তবে সারা শরীর আগের মতোই রয়েছে। অ্যাকচুয়ালি ইএজি যত টাকা দিয়েছে তা দিয়ে এতটুকুই করা গিয়েছে, ওই টাকার দয়া দিয়ে এতটুকু করা সম্ভব। এবং ইএজির শরীরের যে অবস্থা, তার জন্য নতুন চামড়া লাগবে, আর এত চামড়া এই মহিলার কাছে এখন নেই, বা অনেক বেশি টাকা হলে এটা সম্ভব।
সম্ভব। তো এই কথা শুনে ইয়েজি আবারও মনে করো যে ওই মহিলাকে রিকোয়েস্ট করতে শুরু করে, মহিলার পায়ে ধরতে শুরু করে এবং মহিলা বলে নতুন চামড়ার জন্য এবার অনেক বেশি টাকা লাগবে, তুমি যদি আনতে পারো ঠিক আছে, আর যদি না পারো তাহলে আর এসো না। মানে ইয়েজির কথা ওই মহিলাটি মোটেও শোনে না, কিন্তু ইয়েজিও এখানে কোনো কথা শোনে না, পাগলের মতো করতে থাকে। আর ইয়েজির এমন ব্যবহারে মহিলাটি বিরক্ত হয়ে যায় এবং ইয়েজিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে এখান থেকে চলে যা ফকিন্নির বাচ্চা। আর এতে যেটা হয়, ইয়েজি তো এমনিতেই মানসিক ভাবে মনে করে পাগল হয়ে রয়েছে, ও আরো রেগে যায়, আরো পাগল হয়ে যায় এবং ইয়েজি হঠাৎ করে উঠে মহিলাকে খারাপ ভাবে বকা দিয়ে ওঠে যে কি বললি তুই, এবং মহিলা তো বুঝতে পারে পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর ঠিক তাই হয়, ইয়েজি করে কি মহিলার উপর আক্রমণ করে ওই মহিলাকে হত্যা করে ফেলে এবং তারপর যেটা করে ওই বিউটি ওয়াটার দিয়ে ওই মহিলার চামড়া গলিয়ে ওর নিজের শরীরে লাগিয়ে নেয়। চিন্তা করো। আর এরপর কিছুদিন পার হয়ে যায় আর আমাদের একটি খবর দেখানো হয় যেখানে সাংবাদিক বলছে কিছুদিন ধরে এই শহরের যুবতী মেয়েরা হারিয়ে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, বেঁচে আছে কি না আছে তা জানা যাচ্ছে না। আর এই খবর আজকে প্রথম নয়, এর আগেও দেখানো হয়েছে। তো ইয়েজির বাবা যখন খবরের কাগজে পড়ছিল, আর এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে যে একটা করে মেয়ে হারিয়ে যাচ্ছে, আর এটার মানে আমরা সিনেমা শেষে বুঝতে পারবো। তো যাই হোক, এরপর আমরা ইয়েজিকে দেখতে পাই আর সে তার আগের কাজ করা স্টুডিওতে নতুন মডেল হিসেবে যোগ দিয়েছে। তবে বর্তমানে তার সবকিছু ভালোই যাচ্ছে আর তার নতুন ক্যারিয়ারও ঠিক মতো এগিয়ে চলছে আর সে খুব অল্প সময়ে নাম অর্জন করে ফেলেছে, এমনকি সে মিরিকে পেছনে ফেলে ওই স্টুডিওর টপ মডেল হয়ে উঠেছে। তো এভাবে আরো কিছুদিন কেটে যায়। তবে ইয়েজি মাঝে মাঝে মিরিকে নিয়ে একটু টেনশন করতো, কারণ মিরি যে অসভ্য, ও এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে নয়। তবে মিরি আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, যে মেয়ে সবাইকে আগে ঝাড়ি দিত, একটু গরম সহ্য করতে পারতো না, সে এখন মনে করে যে অনেক কষ্ট করছে। তো এইসব বিষয়ে ইয়েজি একটু টেনশনে পড়ে যায়। তবে এরপরে হঠাৎ করে মিরি নাই হয়ে যায়, তখন আবার ইয়েজি টেনশনে পড়ে যায় যে মিরি কই গেল হঠাৎ করে। এই ব্যাপারে ইয়েজি ম্যানেজারকে জিজ্ঞাসা করে, তবে ম্যানেজার তো সঠিক তথ্য দেয় না, উল্টো সে ইয়েজিকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়। আর এটা প্রথমবার নয়, অনেকদিন ধরে সে ইয়েজিকে এই প্রস্তাব দিচ্ছে, কিন্তু ইয়েজি সেরকম মেয়ে ছিল না, তার জন্য সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। মানে আগে কেউ ওর দিকে তাকাতো না, যদি ফাউ কেউ টালা দিতে তাও চলে যেত, কিন্তু এখন ওর মানুষদের ওর দিকে তাকাইটা ভালো লাগে না। তো যাই হোক, এরপর ইয়েজি একটা দোকানে কেনাকাটা করতে আসে আর সেখানে থাকা ওই যে দোকানদার কর্মী লুকিয়ে ইয়েজির ছবি তোলার চেষ্টা করে। আর এইটাই কিন্তু সেই কর্মী যে কিন্তু ইয়েজির বেশি খাবার কেনা নিয়ে মজা করেছিল। তো এবারও ইয়েজি কিন্তু আগের মতো অনেক খাবার কিনছে, কিন্তু লোকটি এবার মজা না করে ছবি তোলায় ব্যস্ত, মানে একটা সেলিব্রিটি। তো ইয়েজি সেটা বুঝতে পেরে রাগের মাথায় ছেলেটির ফোন ছুঁড়ে ফেলে দেয় আর তারপর সে বের হতে গেলে হঠাৎ জিহুনের সাথে দেখা হয়। আর জিহুনি হচ্ছে একমাত্র লোক যে আগের ইউজিকে দাম দিয়েছিল এবং তার সৌন্দর্য প্রথম লক্ষ্য করেছিল, আমি চোখের ব্যাপারটা বলছি, মানে ওর সাথে ভালো ব্যবহার করেছিল আর কি। তো ইয়েজি তো জিহুনকে দেখে দাঁড়িয়ে যায়, থম খেয়ে যায়, কিন্তু ওই কর্মীর বাজে আচরণের কারণে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর বাড়িতে ফিরে ইয়েজি যখন জিহুনের কথা ভাবছে, তখন ওর মনে হয় যে ওর খারাপ সময়ে জিহুন কেমন একটা প্রশান্তি এনে দিয়েছিল ওর জীবনে। তো ইয়েজি মনে মনে জিহুনকে পাওয়ার জন্য বা কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে। আর তারপর ইয়েজি জিহুনের পিছু করে যখন দেখছিল যে জিহুন প্রায় একটা জিমে যায়, তো এই জন্য করে কি ও পরের দিন সেই জিমে গিয়ে ব্যায়াম করতে শুরু করে। আর তাই পরের দিন থেকে ইয়েজিও করে কি জিমে গিয়ে ব্যায়াম করতে শুরু করে আর সেখানে তার সাথে জিহুনের কথা বলার সুযোগ আসে। তো প্রথমে কথা হয়, তারপর আস্তে আস্তে দুই একবার বসা হয়, মানে কোনো ধরনের সম্পর্কে যাওয়ার আগে ইয়েজি জিহুনকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করে, ওর সাথে ঘুরতে যায়, গল্প করে এবং জিহুনের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে জানতে চায়। এবং কথা বলার মাঝে সে একটা সময় মিরির কথাও জিজ্ঞাসা করে, কারণ ইয়েজির মিরির প্রতি অনেক রাগ ছিল আর এই কারণে ইয়েজি ওকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে মিরি কোথায় হারিয়ে গেল। তো এখানে জিহুনও মিরির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারে না, তবে সে বলে একদিন সে মিরি আর ম্যানেজারকে ঝগড়া করতে দেখেছে, মারামারি করতে দেখেছে, তো এই জন্য তুমি ওই ম্যানেজারের কাছ থেকে একটু সতর্ক থাকো, কিন্তু লোক ভালো না। তো এইভাবে সময় কাটাতে কাটাতে ইয়েজি একসময় জিহুনের সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এর 3 মাস পরের দৃশ্য আমাদের দেখানো হয়, ইয়েজি আর জিহুনের সময় ভালোই যাচ্ছে এবং তাদের সম্পর্ক গাঢ় হচ্ছে। আর এদিকে ইয়েজিও তার ক্যারিয়ারে অনেক সফল, অনেক তুঙ্গে চলে গিয়েছে। তবে একটা সমস্যা হলো ইয়েজির এখনো মাঝে মাঝে হ্যালুসিনেশন হয়, যেমন সেদিন স্টুডিওতেও তাই ঘটেছিল। আর এই কারণে ইয়েজি দ্রুত বাড়িতে ফিরে আবারও সেই বিউটি ওয়াটার ব্যবহারের প্রস্তুতি নিতে থাকে। বাট তার বাবা মা তাকে বোঝায় তোমার চেহারাতে এখন তো কোনো সমস্যা নেই, তাহলে এসবের কি প্রয়োজন। তবে ইয়েজি কোনো কথা শোনে না, উল্টো তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। আর কিছুক্ষণ পরে সে বুঝতে পারে আসলে তো এটা তো তার ভয় ছাড়া আর কিছু নয়, মূলত সৌন্দর্যের প্রতি ওর মানসিক আসক্তি এমন হয়ে গিয়েছে যে ও পাগল হয়ে যাচ্ছে। তবে ভুলে গেলে চলবে না, ও কিন্তু একটা খুনও করেছিল আর এটারও একটা ট্রমা রয়েছে, মাঝে মাঝে ওর মনে পড়ে। তবে ইয়েজির এরকম উদ্ঘটে আচরণে মানে মেয়ের সুন্দরী হওয়ার পরে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, আরো বেশি খারাপ হয়েছে। তো এইসব ব্যাপারে মা বাবা অনেক কষ্ট পায় আর তারা বুঝতে পারে তাদের যে নিরীহ মেয়েটি ছিল, মানবিক নিরীহ মেয়ে, সেটা তারা অনেক আগেই হারিয়ে ফেলেছে। তাদের সামনে যে বর্তমানে রয়েছে সে সম্পূর্ণ আলাদা একটা পার্সন। তো যাই হোক, এরপর ইয়েজির সন্ধ্যায় জিহুনের সাথে দেখা করে এবং তাদের সম্পর্কের 3 মাস পার হলেও ইয়েজির মনে একটা অজানা অস্থিরতা কাজ করছিল, কারণ এই 3 মাসে জিহুনের পরিবার বা কোনো বন্ধু বান্ধবের সাথে ইয়েজিকে পরিচয় করায়নি, এমনকি জিহুন তার কোনো আত্মীয়র সাথে ওর পরিচয় করায়নি। তো ওদের এই সম্পর্কে কি ভবিষ্যৎ আছে নাকি জিহুন টাইম পাস করছে? তো এই কথাগুলো ইয়েজি যখন জিহুনকে জিজ্ঞাসা করে তখন জিহুন ইয়েজির সকল ধারণা ভুল প্রমাণিত করে সেখানে ইয়েজিকে বিয়ের প্রস্তাব দেয়। তো এটা দেখে ইয়েজি তো মুখের ভাষা হারিয়ে ফেলে। আসলে জিহুন এতদিন একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল, তবে তারপরেও জিহুনের মনে প্রশ্ন জাগে যে ইয়েজি কি ওর কাছ থেকে কিছু লুকাচ্ছে। তবে তারপরেও জিহুনের কিছু যায় আসে না। তো যাই হোক, এরপর জিহুন
ইউজিকে বলে আমি বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই, তোমাকে সাথে নিয়ে আমি কাটাবো, এই পয়েন্টটা মনে রেখো। তো যাই হোক, আজকে প্রথমবার জিহুন করেছে কি ইয়েজিকে তার বাড়িতে নিয়ে এসেছে। যদিও এখন এখানে জিহুনের পরিবার নেই, তবে জিহুন আজ ইয়েজিকে তার ব্যাপারে সবকিছু জানাবে। এরপর ইয়েজি বাড়ির চারপাশ দেখতে শুরু করে এবং সেখানে জিহুনের পরিবারের একটা ছবি দেখতে পায়। তবে অবাক করার বিষয় হচ্ছে এখানে জিহুনের কোনো ছবি ছিল না, জিহুনের দুই বোনের ছবি ছিল। তো জিহুন বলে এগুলো আমার জন্মের আগের ছবি। তো একটু সাসপেসিয়াস লাগে। তো এরপর ইয়েজি যখন একা একা পরিবারের সদস্যদের দেখতে থাকে তখন সে জিহুনের ছোট বোনকে দেখে অবাক হয়, কারণ সে দেখতে মোটেও সুন্দর ছিল না, কিন্তু বড় বোন অনেক সুন্দর ছিল। তবে ইয়েজি কিছু বলে না, কারণ সে নিজেও তো একসময় অসুন্দর ছিল। আর এইদিকে দেখা যায় জিহুন ইয়েজির জন্য রান্না করছে। তখনই এখান থেকে পরিস্থিতি একটু একটু বদলাতে থাকে। ইয়েজি জিহুনের সঙ্গে কথা বলার সময় কারো কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা খুবই অদ্ভুত ব্যাপার, কারণ এই ফ্ল্যাটে ওরা বাদার কেউ নেই, তাহলে এই কান্নার আওয়াজ আসছে কই থেকে? তো তখন জিহুন বলে হয়তো তুমি ভুল শুনেছো, অন্য কোনো কিছু শব্দ হবে। তো এটা বলে জিহুন করে কি ইয়েজিকে ড্রয়িং রুমে বসতে বলে। তো ইয়েজি চলে যাওয়ার পরে আমরা জিহুনের চেহারায় ভয়ঙ্কর একটা কিছু দেখতে পাই এবং সে বিরক্তি নিয়ে কেবিনে হাঁটু দিয়ে কয়েকটা জোরে লাথি মারে। তো এটা দেখে বোঝা যায় যে জিহুন এখানে কাউকে আটকে রেখেছে এবং জিহুন দেখতে সুন্দর হলেও ভয়ঙ্কর একটা মানুষ এবং তার কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। এবং এটা আরো স্পষ্ট হয় যখন ইয়েজি জিহুনের রুম ঘুরে দেখছিল আর সেখানে সে বিউটি ওয়াটারের বক্স খুঁজে পায়। আর বিউটি ওয়াটার কারো কাছে থাকা মানে তো বুঝতেই পারছো। এবং এরপর যখন আশেপাশের ড্রয়ার খুলেও দেখতে পায় এখানে অনেক মেয়েদের আইডি কার্ড রয়েছে এবং সেগুলোর মধ্যে মিরির আইডি কার্ডও রয়েছে। তো এর মানে এই শহরে যত মেয়ে হারিয়েছে মিরি সহ সবকিছু সবার পেছনে এই জিহুনের হাত এবং সেও বিউটি ওয়াটারের এই অন্ধকার জগতের সাথে জড়িত। তবে ইয়েজির মাথায় প্রচুর চিন্তা, প্রচুর ভয় যে কিভাবে সে এই বাড়ি থেকে বের হবে, কিভাবে বাঁচবে, এবং সে তার সন্দেহ এবং ভয়কে জিহুনকে এখনো বুঝতে দেয়নি। তো এরপর ওয়াশরুমে যাওয়ার অজুহাত দিয়ে ইয়েজি করে কি বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তবে জিহুন ইয়েজির চালাকি বুঝতে পারে আর আস্তে করে জিহুন ইয়েজির পেছনে আসে এবং ঠান্ডা গলায় বলে সোনা তুমি কোথায় যাচ্ছ? ওয়াশরুম তো ওই দিকে। তো এরপর ইয়েজি ওয়াশরুমে গিয়ে ভাবতে থাকে আমি এই বাড়ি থেকে কিভাবে বের হব। ওর মাথায় কোনো চিন্তাই আসছে না। আর তখনই ও একটা ভয়ানক জিনিস এখানে খেয়াল করে, ওয়াশরুমের দেয়ালের চারপাশে ইয়েজির আগের এবং পরের ছবি টাঙানো ছিল আর পাশের ঘরের টিভিতে ইয়েজির বিজ্ঞাপনও চলছিল। তো ইয়েজি তখন চুপ হয়ে যায় এবং এই দৃশ্য দেখতে থাকে এবং বুঝতে পারে জিহুন অনেকদিন আগে থেকে ওর উপর নজর রেখেছে এবং জিহুন ওর আসল পরিচয় জেনে শুনে ওর সাথে রয়েছে। আর এটা ভাবতে ভাবতেই পেছন থেকে জিহুন চলে আসে, মানে এই বাথরুমে ঢোকারও আরেকটা দরজা রয়েছে এবং ওর মুখে একটা শয়তানের হাসি ছিল আর হাতে ছিল একটা ইনজেকশন। তো এরপর জিহুন বলা শুরু করে আমি শুরু থেকেই জানতাম তুমি কে এবং তোমার চোখের সৌন্দর্য চিন্তা আমি ভুল করিনি। আর এই কথা বলেই সে ইয়েজিকে অজ্ঞান করতে যায়। বাট তখন ইয়েজি করে কি জিহুনের হাত ধরে ফেলা সাহস করে। তবে সে জিহুনের সাথে কতক্ষণ পারবে, আর এসব তো জিহুনের কাছে আর নতুন নয়, সে অলরেডি এক্সপার্ট। তো এখানে ইয়েজির আবারও হ্যালুসিনেশন হওয়া শুরু হয়, যে কারণে সে আর রক্ষা পায় না এবং জিহুন তাকে শেষমেশ অজ্ঞান করেই ফেলে। আর ইয়েজির জ্ঞান ফেরার পরে সে নিজেকে ওয়াশরুমে দেখতে পায় আর জিহুন তাকে চেইন দিয়ে বেঁধে পোশাক ছেঁড়া উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর তার নিচের বাথটাবে ছিল সেই বিউটি ওয়াটার। তো এখানে জিহুন করে কি ইয়েজিকে তার সম্পর্কে কিছু সত্যি কথা বলে। তো এখানে সেই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আশ্চর্যজনক টুইস্ট, সেটা হচ্ছে এই জিহুন কোনো ছেলে নয়, সে কোনো পুরুষ মানুষ নয়, সেই হচ্ছে এই পরিবারের সেই ছোট বোন। সে দেখতে একদম কুৎসিত হওয়ার কারণে প্রায় তাকে অপমান সহ্য করতে হতো, এমনকি তার এই চেহারার কারণে তার বাবা মাও তাকে ইকুয়াল আদর করতো না তার বড় বোনের মতো। কিন্তু অন্যদিকে তার বড় বোন সুন্দরী হওয়ার কারণে সে সবসময় গুরুত্ব পেত এবং তাকে কোনো কথাই বলা হতো না, সে যা মনে হয় তাই করে কোনো দোষ থাকতো না, তাকে কোনোদিন কিছু বলাই হতো না। সে সবসময় বাবা মায়ের আদরের এবং গর্বের সন্তান হয়েছিল। আর অপরদিকে জিনহুরকে তারা সবসময় অপেক্ষা করতো। তো এইভাবে অবহেলিত হতে হতে তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। আর এরপর একদিন এই বিউটি ওয়াটারের সে খোঁজ পায় আর সে তার রূপ পরিবর্তন করে। তবে সে যখন মেয়ে হিসেবে সুন্দরী হয় সে নিজের প্রতি অতিরিক্ত আসক্তি দেখতে পায় এবং অতিরিক্ত আসক্তিতে তার মনটা বিকল হয়ে যায়, মানে পাগলাটে হয়ে যায় আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সে প্রথমে তার পুরো পরিবারকে শেষ করে, ওদের চামড়া নিয়ে নেয় এবং এরপর পরিবারের মতো অন্য লোকদেরও শিকার করতে শুরু করে, মানে নিজের চামড়া সবসময় ঠিক রাখতে। তবে জীবনে একটা জিনিস খেয়াল করে, সে যখন মেয়ে হিসেবে অনেক বেশি সুন্দরী ছিল সে সৌন্দর্য জন্য অনেক বেশি গর্ববোধ করতে এবং অনেক অহংকার চলে আসে, যার জন্য সে তার ব্রেনের উপর ফোকাস করতে পারতো না। সবসময় মনে হতো সবাই আমার দিকে তাকাবে, মানে মেয়ে হিসেবে সুন্দরী হয়ে তার নিজের উপর অনেক বেশি অবজেস্ট হয়ে গিয়েছিল। তো এই জন্য সে বিউটি ওয়াটার ব্যবহার করে কোন একটা পুরুষ কিনে তার ওইটা মনে করো নিজেরটা লাগিয়ে নিয়ে পুরুষ হয়ে গিয়েছে, যাতে ওই মেয়েদের মতো সৌন্দর্য নিয়ে অবজেশন না থাকে। আর তোমার কাছে প্রশ্ন আসতে পারে ও আরেকজনের শরীর নিজের শরীরে লাগায় কিভাবে? এটা তো এই সিনেমার ব্যাপারই যে ওই বিউটি ওয়াটার দিয়ে তুমি যে কোনো কিছু করতে পারবে। তো জীবনে এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আর সে যখন কাউকে হত্যা করে তাদের মধ্যে স্পেশাল যারা রয়েছে তাদের স্মৃতি হিসেবে নিজের শরীরে রেখে দেয়। তো এই কথার মানে তো আমরা বুঝতে পারি না। ইউজি যখন জিজ্ঞেস করে তখন জিহুন নিজেই করে কি দেখায়। তো ও যখন কাপড় খোলে আমরা দেখতে পাই ওর আগে যত শিকার করা মানুষগুলো ছিল মেয়ে, তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওর শরীরে যুক্ত করে রেখেছে, কারো মুখ রেখেছে জিহ্বা কেটে, কারো চোখ রেখেছে এবং এরপর সে মিরির চেহারাও দেখায়। তবে সে সবাইকে কিন্তু স্বীকার করে না, শুধুমাত্র যেসব মেয়েরা সুন্দরী অনেক বেশি অহংকারী তাদেরকে সে স্বীকার করে। আর মিরিকে স্বীকার করার কারণে এটাই ছিল। আর মিরির ব্যবহার কেমন ছিল এটা তো ইয়েজিও খুব ভালো করে জানে কিরকম অহংকারী ছিল সৌন্দর্য নিয়ে। তো জিহুন তখন বলে দেখো তুমিও হয়তো শিকার হতে না যদি তুমি আগের অবস্থায়
হয়ে থাকতে। তুমিও সুন্দরী হওয়ার পরে ওই মিরি হয়ে গিয়েছিলে, নিজের সৌন্দর্যের প্রতি আসক্তি হয়ে গিয়েছিলে, অহংকারী হয়ে গিয়েছিলে। তো এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তুমি শিকার নিজে থেকে আমার কাছে এসে ধরা দিয়েছো। আর আমি এটাও জানি তুমি ওই বিউটি ওয়াটারের মহিলাকে হত্যা করেছো, কারণ ওইটার সাথে আমিও জড়িত ছিলাম। তো এই জন্য এই বিষয়টা জানতে আমার খুব বেশি সময় লাগেনি। আর আমিও এখন যে তোমার সেই অবস্থায় করব। তো এটা বলে জিহুন তার কাজ শুরু করে এবং অবশেষে জিউনি জয়ী হয় এবং এজির গল্প এখানে শেষ হয়ে যায়। আর এর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, সেই ম্যানেজারকে আমরা দেখি যে তার স্টুডিওর জন্য নতুন মডেলের খোঁজ করছে, আর সে একটা সুন্দরী মেয়েকে খুঁজে পায় এবং এই মেয়েটা এর সাথে ওর ওই সব প্রস্তাবই মেনে নেয়। তো এখানে এই মডেলের তথ্য খুঁজে পেতে জিহুনের খুব বেশি সময় লাগে না এবং জিহুন সিদ্ধান্ত নেয় যদি এই সুন্দরী মেয়ের স্বভাব বাকি সব সুন্দরী মেয়েদের মতো হয়, যে অহংকারী বেশি পার, তাহলে ওকে আমি স্বীকার করবো। তো সুন্দরী মেয়ের একটু সাবধানে থাকো। তো যাই হোক, এইসব কথা সে ইয়েজিকে বলছিল। তো তখন আমাদের প্রশ্ন আসে ইয়েজি আসলো কই থেকে। অ্যাকচুয়ালি ইয়েজির মুখের কিছু অংশ জিহুন তার পায়ে লাগিয়েছে। তো ইয়েজি এখনো বেঁচে রয়েছে এবং জিহুনের শরীরে বেঁচে রয়েছে। তো জিহুন তখন তাকে বলে, ইয়েজি আমি বলেছিলাম না তুমি তোমার বাকি জীবন আমার সাথেই কাটাবে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, তুমি বুঝতেই পারছো এটা একটা প্রতীকী সিনেমা। তবে এই সিনেমাটি যে কতখানি ডার্ক এবং কতখানি যে রিয়েলিটি বা বাস্তবতা এখানে রিভিল হয়েছে, বাস্তব জীবনের কাহিনী, এটা কিন্তু আমরা এই সিনেমাতে প্রতীকী হিসাবে বুঝলাম এবং দেখলাম। এবং আমি আশা করেছি সিনেমাটি তোমার পছন্দ হয়েছে। আমি কিন্তু অনেক রিস্ক নিই, আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই চ্যানেলের বায়োতে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার যখন যেটা ভালো লাগে, আমার যখন যেটার উপর ইন্টারেস্ট জাগে সেটা আমি শেয়ার করি। আমাদের মেন চ্যানেল তো এইটাই। তো চ্যানেলের ভিউ হোক বা না হোক, তারপরেও আমি রিস্ক নিয়েছি, আমার মনে চেয়েছে এটা আমি তোমাদেরকে দেখাবো, কারণ এই চ্যানেলে দিলে বেশি মানুষ দেখতে পায়, সেজন্য এটা এখানে দিয়েছি। তবে এরকম যে জাপানিজ অ্যানিমে রয়েছে বা কোরিয়ান অ্যানিমে রয়েছে, হলিউড অ্যানিমে রয়েছে, তার জন্য কিন্তু আমাদের সেপারেট একটা চ্যানেলই রয়েছে। সেই চ্যানেলটার নাম হচ্ছে র্যান্ডম অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তো ওখানে আমরা এই ধরনের অ্যানিমে সিনেমাগুলো এক্সপ্লেন করবো এবং আশা করছি তোমরা এনজয় করবে। তো আমি বিদায় নিচ্ছি এবং সিনেমাটি কেমন লেগেছে এবং এই সিনেমাটিতে কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। আল্লাহ হাফেজ।